আজ ২ দিন অতিবাহিত হলো, অথচ নীলয়ের পেটে পড়েনি কোনো দানা পানিও। সেই সাথে একের পর এক অত্যাচার অনেকটাই দুর্বল করে তুলেছে তাকে। ক্লান্ত শরীরটা লেপ্টে আছে নোংরা ফ্লোরের সাথে, সেই সাথে অস্পষ্ট স্বরে বারবার উচ্চারিত হচ্ছে পানি, পানি। তবে তা হয়তো পৌঁছাচ্ছে না সেখানে দায়িত্বরত লোকদের কান অবধি, অথবা পৌঁছালেও তা কানে তুলছে না তারা। কারণ বিপ্লবের কড়া নির্দেশ, মারা যেতে পারে শুধুমাত্র তার পূর্ব মুহূর্তেই তাকে খাবার কিংবা পানি দেওয়ার অনুমতি আছে, যেন কোনোভাবে বেঁচে থাকতে পারে। শেষ বিকেলের নিস্তব্ধ ঘরটায় ভেসে উঠছে কারো পায়ের ধ্বনি, কারো আগমনে নিজেকে শর্ত করে নেয় সেখানে থাকা লোকগুলো। অতঃপর আকাশের মুখটা সামনে ভেসে উঠতেই খানিকটা মাথা ঝুঁকিয়ে সম্মান জানায় তাকে। হাত বাড়িয়ে খুলে দিল নিলয়কে রাখার সেই কক্ষের গেট। ভেতরে প্রবেশ করে আকাশ দেখে অত্যন্ত শান্ত মনে হচ্ছে তাকে। নীরব দৃষ্টিতে খানিকটা সময় পরখ করে নেয় নিলয়কে। নিলয়ের অস্পষ্ট স্বরে পানি শব্দটি খানিকটা অন্যরকম ঠেকলো তার কাছে, যেন নিশ্চিত মৃত্যুর মুখে পতিত হওয়া মানুষটি বাঁচার জন্য আর্তনাদ করে চলছে। তবে সে তো আর্তনাদ করার পাত্র নয়, এটা ক্ষুধা, অত্যাচার ও নির্ঘুমে অনেকটাই জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকা বললেও ভুল হবে না। একটা শ্বাস ছাড়ে আকাশ। নিলয়ের সাথে কি কি ঘটেছে এবং সামনে কি কি ঘটতে চলেছে কোনোটাই তার অজানা নয়। গত ৩ দিন ধরে তার সাথে যা যা ঘটে চলেছে তা মাত্রই বিপ্লবের টর্চার সেলের প্রাথমিক ধাপ। সামনে নীলয়ের জন্য আরও অনেক কিছুই অপেক্ষা করছে। হাতের নখ টেনে ছিঁড়ে ফেলা থেকে শুরু করে হাতের আঙুল ও পায়ের পাতা পুড়িয়ে ফেলা। বিপ্লব তার পাওনা বুঝে নেওয়ার আগ অবধি সকল প্রকার অত্যাচার চালাবে নিলয়ের উপর। এক কথায় শুধুমাত্র প্রাণটাই বেঁচে থাকবে নিলয়ের। ১ গ্লাস পানি নিয়ে আসো, শান্ত স্বরে কথাটা বলল আকাশ। আদেশস্বরূপ পানি হাতে তার সামনে উপস্থিত হয় একজন লোক। গ্লাসটি হাতে তুলে নিয়ে নিলয়ের পাশে বসলো আকাশ। নিলয়ের মুখের সামনে গ্লাসটি রেখে বলে, এই নাও পানি। হালকা চোখ মেলে তাকায় নিলয়, তবে ফ্লোর থেকে মাথা উঠাতেই যেন অসম্ভব হয়ে উঠেছে তার জন্য। হাতের উপর ভর করে কয়েকবার উঠতে চেয়েও ব্যর্থ হয় সে। আকাশ বিষয়টা লক্ষ্য করে নিজেই টেনে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসায় নিলয়কে। অতঃপর গ্লাসটি নিলয়ের হাতে তুলে দিতেই তাতে চুমুক বসায় নিলয়। দেখে মনে হচ্ছে বহু বছরের তৃষ্ণার্ত ছিল সে, তবে পানি পান করেছে একটু একটু করে। সেদিকে নীরবে তাকিয়ে রইল আকাশ। জীবনের প্রথম কোনো শত্রুর জন্য বারবার মায়া অনুভূত হচ্ছে তার মনে। এতে যেন নিজেও খানিকটা অবাক হচ্ছে সে। এই কঠিন পথের শত্রুর প্রতি আবার কিসের মায়া? পানি পান সম্পন্ন হতেই চোখ বুজে পরপর কয়েকটা হালকা নিঃশ্বাসে নিজের সচেতনতা ফিরিয়ে আনার চেষ্টা করে নিলয়। অতঃপর আকাশের দিকে চেয়ে বলে, আমায় হেল্প করছো কেন? নীরবতার মাঝে নিলয়ের প্রশ্ন ছুটতেই নিজেকে স্বাভাবিক করে নেয় আকাশ। অতঃপর খানিকটা কঠোর ভাব নিয়ে বলে, আমার বন্দির সাথে আমি কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যেন কঠিন স্বরের মাঝে আকাশ নিজের মাঝে তৈরি হওয়া সরল ভাবটাকে চাপা দিতে চাইছে। সেই কঠিন ভাবটা ধরে রেখে ফের বলে, তাছাড়া তুমি এত সহজে মরে পড়ে থাকলে তোমাকে বন্দি করে আমাদের ফায়দাটাই বা কী হবে? বিপরীতে হালকা হেসে দেওয়ালে মাথা ঠেকিয়ে দু চোখ বুজে নেয় নিলয়। আকাশ তার দিকে চেয়ে বলে, এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। বিপরীতে হালকা হেসে দেওয়ালে মাথা ঠেকিয়ে দু চোখ বুজে নেয় নিলয়। আকাশ তার দিকে চেয়ে বলে, তুমি কি এখনো বিশ্বাস করো রাজ তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে? আকাশের এমন প্রশ্নে নিলয় চোখ মেলে তার দিকে চেয়ে বলে, ভবিষ্যতে কি ঘটবে তা কেই বা বলতে পারে। রাজের প্রতি অনেক বিশ্বাস তোমার, তবে এটা অন্ধবিশ্বাস বললেও ভুল হবে না। বলেই হালকা হাসে আকাশ। অতঃপর খানিকটা নীরব থেকে বলে, খাবার পাঠাচ্ছি, খেয়ে নাও। প্রয়োজন নেই, নিলয়ের স্বাভাবিক স্বর। বিপরীতে আকাশ হালকা হেসে তার কাঁধে এক হাত ছুঁয়ে বলে, তোমাদের তো একটাই স্বপ্ন আছে, আমাদেরকে ধ্বংস করা। পুরোটা বলার আগেই নিলয় বলে ওঠে, মানুষ অসম্ভব কিছু নিয়েই স্বপ্ন দেখে, তাই তোমাদের বিষয়ে শব্দটার লক্ষ্য হবে স্বপ্ন না। নিলয়ের এমন কথায় হাসির মাত্রাটা হালকা বাড়ায় আকাশ। নিলয়ের কাঁধে হাতটা একইভাবে রেখে বলে, স্বপ্ন কিংবা লক্ষ্য যাই হোক, বেঁচে না থাকলে তা পূরণ করবে কি করে? বলেই উঠে দাঁড়ায় আকাশ। চেহারায় হাসির ছাপটা লুকিয়ে স্বাভাবিক স্বরে একজনকে ডেকে নিলয়কে খাবার দেওয়ার আদেশ করেই কক্ষ ত্যাগ করে সে। দেখতে দেখতে ঘনিয়ে এলো সন্ধ্যা। মাগরিবের আজানের ধ্বনি ছড়িয়ে পড়েছে চারদিকে। দিনের সমাপ্তি ঘটতেই বেড়েছে ব্যস্ত শহরের মানুষদের মাঝে নানান ব্যস্ততা। কেউ ছুটছে মসজিদে, আবার কারো মাঝে দিন শেষে বাড়ি ফেরার তারা।
বর্তমানে বলতে গেলে বেশিরভাগ মানুষই ধর্মীয় দিক দিয়ে খুব একটা সচেতন নয়। তারা হয়তো ভাবে এটা একটা নিয়ম মাত্র, এর চেয়ে বেশি গভীর চিন্তা ভাবনায় তারা যেতে নারাজ। রাজের প্রতিটি বাড়িতেই নামাজের জন্য পুরুষ ও মহিলাদের জন্য দুটি আলাদা কক্ষ তৈরি করা আছে। পুরো কক্ষে মার্বেল পাথরের সাথে উপরে ঝুলানো কাচের চমৎকার ডিজাইন করা রং বেরঙের বাতি, যা কক্ষের সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করে তুলেছে। অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছে ফরিদানটি। সব সময়ের মতোই তার পাশে এসে দাঁড়ায় আরোহীও। ইদানিং সময় ভালো যাচ্ছে না তাদেরও। বাড়ির পুরুষরা এখন সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চারদিকে ঘেরা তীব্র দুশ্চিন্তায় এখন নামাজ পড়ে দোয়া করাটাই নিজেদের মনের একমাত্র সান্ত্বনা। দুজন নামাজের জন্য দাঁড়ালেই লক্ষ্য করে তাদের পাশে এসে দাঁড়ায় তৃষা, হাত পা ভেজা, সাথে ওড়নাটা গলায় ঝুলানো। অন্য সময় তৃষাকে ডাকলেও আসতো না সে, নিজের মতো পড়ে থাকতো। আজ নিজেই এসেছে দেখে আরোহী খানিকটা ভ্রুকুচকে বলে, নামাজ পড়বে? বিপরীতে তৃষা হালকা উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। আরোহী ফ্রের প্রশ্ন ছুড়ে, অজু করেছ? হ্যাঁ। আর কিছু বলল না আরোহী। কক্ষের বাইরে এসে একটা টাওয়াল নিয়ে তৃষার হাত ও মুখ মুছে দিল ভালোভাবে। অতঃপর তার কাঁধ থেকে ওড়নাটা নিয়ে মাথায় পেঁচিয়ে দিল ভালোভাবে। অতঃপর তাদের পাশে দাঁড় করাতেই ফরিদানটি তার মাথায় হাত বুলিয়ে আরোহীকে উদ্দেশ্য করে বলে, মেয়েটা হয়তো শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিপরীতে আরোহীও তার দিকে চেয়ে বলে, ইনশাল্লাহ। সন্ধ্যা পার হতেই ঘনিয়ে আসে তুষারের সিদ্ধান্ত জানানোর সেই নির্ধারিত সময়। দোতলায় আকাশের অপেক্ষায় বসে আছে তুষার। মধু তার পাশে বসেই কৌশলে তুষারকে আকাশের প্রস্তাব সম্পর্কে বোঝাচ্ছে। রাজকে জবাব দিতে হলে অবশ্যই আকাশের প্রস্তাব মেনে নেওয়াটাই হবে তুষারের বুদ্ধিমত্তার পরিচয়। তার সব কথা শুনে তুষার খানিকটা ভেবে বলে, তার জন্য আমিও কি আকাশের পথেই হাঁটবো? শোনো, সুযোগ বারবার আসে না, তুমি পেয়েছো, কাজে লাগাও। বিপরীতে তুষারকে নীরব দেখে মধু এবার তার গালে হাত ছুঁয়ে চোখে চোখ রেখে শান্তভাবে বলে, শোনো, আমার চোখের দিকে তাকাও। শুধু রাজকে শিক্ষা দেওয়াটাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়। শীঘ্রই আমরা বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ আছে। এটাই সময় জীবনকে সাজিয়ে নেওয়ার। আর তুমি আকাশের প্রস্তাব মেনে নিলেও তার সাথেই যে তোমাকে থাকতে হবে এমনটা না। যা করার ওরা করবে, তুমি আড়ালে আড়ালে থাকবে আর অধিক ক্ষমতার অধিকারী হবে। শোনো, জীবনে অর্থ ও ক্ষমতা না থাকলে কেউ মূল্য দিবে না। এর মাঝেই আকাশের গাড়ি এসে থামে বাড়ির সামনে। একজন এসে সেই খবর দিতেই মধু চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে তুষারকে ফের বলে, শোনো, বুঝে শুনে সিদ্ধান্ত নিবে, কারণ এটাই হবে তোমার জীবনের সবচেয়ে সেরা অথবা ভুল সিদ্ধান্ত। ভুলে যেও না, হয়তো এটা আমাদের জীবনের একমাত্র সুযোগ। সেখানে আর থাকতে পারলো না মধু। আকাশের আগমন ঘটতেই বেরিয়ে যেতে হলো তাকে। তুষারের সামনে এসে বসে আকাশ। স্বাভাবিক স্বরে বলে, গুড ইভিনিং প্রিয় সঙ্গী তুষার। বিপরীতে তুষারও সৌজন্যমূলকভাবে বলে, গুড ইভিনিং। একটু নড়ে চড়ে বসে আকাশ স্বাভাবিক স্বরে বলে, তো বলো, কি সিদ্ধান্ত নিয়েছো? আশা করি বোকার পরিচয় দেবে না। বিপরীতে তুষার খানিকটা নীরব থেকে বলে, তুমি তোমার দিকটাই বলেছো, তবে আমারও কিছু শর্ত থাকবে। এটা এক প্রকার চুক্তি বলতে পারো। বিপরীতে আকাশ দুহাত হালকা মেলে হেলান দিয়ে বসে বলে, বলো কি চাও? চাওয়া নয়, চুক্তি। তুষারের এমন কথায় অবাক হয়নি আকাশ, কারণ এসব পথে চুক্তি ব্যতীত আর কিছুই হয় না। তাই স্বাভাবিক স্বরেই বলে, বলো তোমার শর্ত কি? তুষার এবার একটা শ্বাস ছেড়ে বলে, প্রথম চুক্তিটা হলো যদি তোমার আমার এক টেবিলে বসা, এই সংবাদ যেন রাজ রুশান, মোট কথা এটা যেন কখনোই বাইরের কারো কাছে না পৌঁছায়। আর দ্বিতীয় চুক্তি হলো, আমি যখন ইচ্ছে তখনই চাইলে তোমার এই পথ থেকে সরে যাব, তুমি এতে কোনো প্রকার বাধা দিতে পারবে না। বিপরীতে আকাশ ফের স্বাভাবিক স্বরে বলে, প্রথমটা না হয় বুঝলাম, বাট দ্বিতীয় শর্তের কারণ কি? কারণ রাজ ও রুশানকে সরিয়ে ফেলতে পারলে আমরা ওপেনলি রাজত্ব করব। সরে যাওয়ার তো কোনো কারণই দেখছি না, কিন্তু তবুও যদি তুমি সরতে চাও তাহলে আর কি করার, তোমার যা ইচ্ছে। চুক্তি মেনে নিয়েছো তো এখন কি আমি তোমাকে আমার সঙ্গী হিসাবে বিবেচনা করব? বিপরীতে মৃদু হাসে তুষার, যে হাসিতে আকাশ তার উত্তর খুঁজে নিয়ে নিজেও মৃদু হেসে উঠে দাঁড়ায়। তুষারের সাথে হাত মিলিয়ে বলে, বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিয়েছো। তোমাকে দেখতে বোকা মনে হলেও ভেতর ভেতর তুমি সত্যি তীক্ষ্ণ বুদ্ধিমান। বলেই থামে আকাশ, অতঃপর হাত সরিয়ে বলে, আশা করি কিছু সময়ের মাঝে আমাদের চুক্তির প্রথম উপহার তোমার কাছে পৌঁছে যাবে। তো আর কি, থাকো, আমিও ফ্রেশ হয়ে নেই। দুজনে মিলে একটা দারুণ ভোজ হবে আজ। সেখান থেকে চলে গেল আকাশ। মুহূর্তেই ছুটে আসে মধু, তুষারকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি সঠিক সিদ্ধান্তই নিবে। এভাবে খানিকটা সময় অতিবাহিত হতেই একটা মেসেজ আসে তুষারের ফোনে। তুষার তা হাতে নিয়ে দেখে ব্যাংক থেকে আসা এই মেসেজ, যেখানে দেখছে মাত্রই তার অ্যাকাউন্টে 100 কোটি টাকার একটা বড় সংখ্যা যোগ হয়েছে। যা দেখে বিস্মিত হয় তুষার। শুধুমাত্র একটা চুক্তির মূল্য এত,
না জানি সামনে আরো কি কি দেখতে চলেছে। রাত তখন 9টা। বাড়িতে কারো আগমনের খবর পেয়েই দোতলার খোলা বারান্দাটায় গিয়ে দাঁড়ায় আরোহী। তবে তারই আগ্রহে খানিকটা হতাশ হতে হয় তাকে, কারণ গাড়ি থেকে নামা ব্যক্তিটা নিবিড়, অর্থাৎ আজও হয়তো রাজের সাথে আর দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফোনে রাজ ভালো আছে, ঠিকঠাক আছে, এসব বারবার শুনলেও তাকে সামনে থেকে দেখলেই বোধহয় এই দুশ্চিন্তার অবসান ঘটত। তবে যাই হোক, এই মুহূর্তে নিবিড় থেকে কিছু জানতে পারলেও হয়তো খানিকটা স্বস্তি মিলবে। নিচে এসেই দেখতে পায় ইতিমধ্যে ফরিদানটি একগাদা প্রশ্ন ছুড়ে দিয়েছে তার দিকে। আরোহী গিয়ে তার পাশে দাঁড়ায় তীব্র কৌতূহল নিয়ে। নিবিড় স্বাভাবিকভাবেই বলছে রাজ ভালো আছে, তবে খুব ব্যস্ত সে, হয়তো আগামীকাল দেশে কোনো বড় ধরনের একটা নিউজ আসতে চলেছে, এমনটাই বলেছে সে। পাশ থেকে ফরিদানটি ফের প্রশ্ন ছুড়ে আর নিলয়। বিপরীতে নিবিড় একটা ভারী শ্বাস ছেড়ে বলে তার এখনো সন্ধান মিলেনি, আশা করি রাত শীঘ্রই কিছু একটা খুঁজে বের করবে। আপাতত আমাকে পাঠিয়েছে বাড়ির নিরাপত্তার দিকটা লক্ষ্য রাখার জন্য। তুষারের খবর কি তাও জানি না। রাজ তার কথা শুনতেও রাজি নয়। না জানি ওই বলদটা এখন কোথায় গিয়ে পড়ে আছে, তবে তাকে নিয়ে ভাববেন না, আমি তাকে খুঁজে বের করব, আর ভুল ধারণাটাও দূর করে ঠিকঠাক করে নিব সব। ফরিদানটি একটা শ্বাস ছেড়ে বলে না জানি ছেলেটা কোথায় গিয়ে পড়ে আছে, আল্লাহ সব কিছু যেন ঠিকঠাক থাকে, তাদের সবাইকে রক্ষা করো তুমি। এদিকে ভিন্ন রুমে জামা পাল্টে নিল মধু, ছোট কাপড় পরে বেরিয়ে গেল রুম থেকে। তাদের দুজনের রুমের বাইরে দুজন করে 4 জন প্রহরী নিয়োগ করা হয়েছে, যাদের কাজ আকাশের অনুমতি ব্যতীত এই 2 কক্ষে যেন কেউ ঢুকতেও না পারে, আবার বের হতেও না পারে, এই দিকটায় নজরদারি করা। এমনকি তুষার ও মধুকেও বের হতে হলে আকাশের অনুমতি নিয়ে বের হতে হবে, কারণ এসব পথের সতর্কতার বিকল্প নেই। আকাশের বেডরুমে প্রবেশ করে মধু, দেখে খোলা বারান্দায় খালি গায়ে দাঁড়িয়ে আছে, পরনে একটা ট্রাউজার। মধুর আগমন লক্ষ্য করলেও পেছন ফিরল না সে, বিপরীতে নীরবে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে মধু। আকাশের খালি গায়ে হাত বুলাতে বুলাতে বলে অনেক দিন পর। বিপরীতে আকাশ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে তুষারকেও দেখি ভালোই বসে নিয়ে এসেছো। মধু হেসে দিয়ে বলে হ্যাঁ, প্রেমে পুরো অন্ধ হয়ে গেছে, এখন আবার পেয়েছে টাকার গন্ধ, এবার সে আমার মতো আপনারও আঙুলের ইশারায় নাচবে, দেখা যাক কতটুকু নাচে। বলেই পুনরায় সিগারেটে টান বসে আকাশ। মধু খানিকটা কৌতূহল নিয়ে বলে আচ্ছা, শুরুতেই তুষারকে এত টাকা দেওয়ার প্রয়োজন কী ছিল? সামনে এর চেয়েও বেশি পাবে, তার চারপাশে এত পরিমাণ টাকা ছিটাবো, সেই টাকা ছাড়া আর কিছুই দেখতে পাবে না, তখন নিজেও ভুলে যাবে বন্ধুকে আর শত্রুকে। আর শীঘ্রই নিবিড় অথবা রুশান কেউ একজন হলেও তুষারকে বোঝাতে চাইবে, হয়তো ভুল ভাঙিয়ে নিজেদের মাঝে ফিরিয়ে নিবে, আর তখনই দিব আমার মূল চাল, যে কাজটা তুমি করতে পারোনি তা তুষার করবে। মধু খানিকটা ভেবে বলে আর যদি তখন সে পোল্টি মারে, তখন তো আপনার সব টাকাই জলে যাবে। তুষার পোল্টি নেবে না, কারণ তাকে আমি এমনভাবে ফাঁসাবো তখন সে নিজেকে বাঁচাতে হলেও রাজকে মারতে বাধ্য হবে। তবে এর আগ অবধি তুষার যা চাইবে আমি তাকে সব দেব। বলেই মৃদু হাসে আকাশ। তবে মধুকে চিন্তিত দেখে আকাশ ফের বলে তুমি হয়তো ভাবছো এর জন্য আমি তুষারের পেছনে এত অর্থ ব্যয় করব কেন। মধু হালকা মাথা নেড়ে বলে হ্যাঁ, সেটাই ভাবছি আমি। আকাশ হালকা হাসির ছাপ ধরে রেখে বলে তুমি কি ভেবেছ কাজ সম্পন্ন হলে আমি তুষারের দ্বিতীয় চুক্তি অনুযায়ী যেতে দিব? সে যদি রাজের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাহলে পরবর্তীতে সে আমার সাথেও করবে, তাই কাজ শেষে তুষারকে ফেলে দিলেই সকল অর্থ পুনরায় আমার কাছে ব্যাক চলে যাবে। কাজেই আমি ওসব নিয়ে ভাবছি না আপাতত। এবার মধু একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলে আপনি কি আপনার ব্রেইনকে নিয়ে গর্বিত, নাকি আপনার ব্রেইন আপনাকে নিয়ে গর্বিত? এটাই আমি ভাবছি। কথাটা বলতেই ফোনে নোটিফিকেশনের শব্দ আসে। মধু ফোন হাতে নিতেই পাশ থেকে আকাশ বলে তুষার নিশ্চয়ই। মধু হালকা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে মেসেজটা পড়তে শুরু করে। গুড নাইট ডিয়ার, সাবধানে থাকবে, আর কোনো প্রবলেম হলেই আমাকে কল দিবে। মধু মেসেজটা পড়তেই অন্যদিকে মুখ ঘুরিয়ে তাচ্ছিল্য হেসে উঠে আকাশ। মধুও হালকা হেসে আকাশের বাহুতে মাথা রেখে রিপ্লাই দেয় ওকে ডিয়ার, গুড নাইট অ্যান্ড লাভ ইউ। ওপাশ থেকেও তুষার পাল্টা রিপ্লাই দেয় লাভ ইউ টু।